প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 302, 303-এর কোশ্চেনের এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান জানব। ভিডিওটি অতি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তবেই তুমি সকল প্রশ্নের উত্তরগুলি সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে। প্রথম প্রশ্নে বলা হয়েছে, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ, অর্থাৎ আমাদের যে দেহের ভারসাম্য অর্থাৎ ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে, আমরা যে হেঁটে বেড়াই, এই ভারসাম্য নিয়ন্ত্রণ করতে মস্তিষ্কের কোন অংশটি আমাদের হেল্প করে? চারটি অপশন দেওয়া আছে: লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, সুষুম্না শীর্ষক, থ্যালামাস। তাহলে এখানে কি এই মস্তিষ্কের অংশগুলোর কাজ জানতে হবে। তাহলে একটা মস্তিষ্কের যে এখানে চারটে অংশ দেওয়া আছে, এই চারটি অংশের কাজ আছে, সেই কাজগুলো আমাদের ভালো করে জানতে হবে। কাজগুলো জানা থাকলে আমাদের এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুবই সহজ হবে। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে লঘু মস্তিষ্ক, অর্থাৎ ভারসাম্য নিয়ন্ত্রণ করছে কি লঘু মস্তিষ্ক। আর গুরু মস্তিষ্ক কী করে আমাদের? না, গুরু মস্তিষ্ক আমাদের চিন্তা, স্মৃতি, বুদ্ধি এবং নানা রকম মানসিক যে বোধ, সেই মানসিক বোধ সম্পর্কে ওয়াকিবল করতে সাহায্য করে। আর সুষুম্না শীর্ষক কী করে? না, সুষুম্না শীর্ষক যেটা মেডুলা অবলঙ্গাটা, সেখানের কাজ হচ্ছে হৃদক্রিয়া অর্থাৎ হৃৎপিণ্ডের যে কাজকর্ম, শ্বাসক্রিয়া, শ্বাসযন্ত্রের, সেগুলো নিয়ন্ত্রণ করে। আর থ্যালামাস তোমরা জানোই যে এটা হচ্ছে রিলে সেন্টার বা প্রেরক স্থান, অর্থাৎ এর মধ্য দিয়ে সমস্ত খবর, একমাত্র ঘ্রাণ ছাড়া সমস্ত খবর এই রিলে সেন্টারের মাধ্যমে গুরু মস্তিষ্কে পৌঁছায়। পরের প্রশ্ন, সূর্য শিশিরের পাতার কর্ষিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটি কী ধরনের চলন? সিসমোনেস্টি, থার্মোনেস্টি, ফটোনেস্টি না কেমোনেস্টি? এখানে যত সব ন্যাস্টিক চলনের উদাহরণ দেওয়া হয়েছে। তাহলে পাতার সংস্পর্শে বসা মাত্রই পতঙ্গকে সে ধরতে যাবে, অর্থাৎ আটকে দেবে কর্ষিকাগুলি। তাহলে এটা কী ধরনের চলন? এটি উত্তর হবে কেমোনেস্টি, অর্থাৎ ডি এর দাগে কেমোনেস্টি। কারণ এই পতঙ্গ এখানে তার প্রোটিন সংস্পর্শে আসছে, তাহলে প্রোটিনের সংস্পর্শে আসার ফলে কী করছে? উদ্ভিদ কেমোনেস্টিক চলন দেখাচ্ছে। আর ফটোনেস্টিক চলন কী হয়? না, আলোর যখন তীব্রতা, আলোর উদ্দীপক। থার্মোনেস্টি উষ্ণতার তীব্রতা, উষ্ণতা উদ্দীপক। সিসমোনেস্টি এখানে কি না, স্পর্শ, আঘাত, ঘর্ষণ, এই ধরনের যখন উদ্দীপক থাকবে তখন সে দেখাবে সিসমোনেস্টিক চলন। নেক্সট কোশ্চেন, ডায়াবেটিস মেলিটাস আক্রান্ত ব্যক্তি কোন হরমোন যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম? অর্থাৎ ডায়াবেটিস মেলিটাস যখন হবে কোনো ব্যক্তির, তখন তিনি কোন ধরনের হরমোন ক্ষরণ করতে অক্ষম হয়? এই হরমোন ক্ষরণ অক্ষমের জন্য তার এই ডায়াবেটিস মেলিটাস হয়। সে কোন হরমোন তার ডায়াবেটিস মেলিটাসটাকে নিয়ন্ত্রণ করছে? টেস্টোস্টেরন, অ্যাড্রিনালিন, এডিএইচ, ইনসুলিন? সঠিক উত্তর ইনসুলিন, ডি। ডায়াবেটিস মেলিটাস। আর যদি ডায়াবেটিস ইনসিপিডাস তাহলে হয়তো কমক্ষণ এডিএইচ। অ্যাড্রিনালিন তোমরা জানো আপদকালীন হরমোন, আর টেস্টোস্টেরন জানো তোমরা শুক্রাণু উৎপাদনে সাহায্য করে, শুক্রাশয় থেকে উৎপন্ন হয়। নেক্সট কোশ্চেন, তুমি একটি কোষ বিভাজনের সময় বেমতন্তু তৈরি হতে দেখলে না। কোষ বিভাজন তোমরা জানো যে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস 3 প্রকারের কোষ বিভাজন হয়, এবং তোমরা দেখেছো মাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু তৈরি হয়েছে, মিওসিস কোষ বিভাজনে বেমতন্তু তৈরি হয়েছে। কারণ বেমতন্তু সেন্ট্রোমিয়ার সংলগ্ন হয়ে কী করে? তাদের মেরু অঞ্চলের দিকে তাদের ক্রোমোজোমগুলোকে টেনে নিয়ে যায়। কিন্তু তাহলে মিওসিস, মাইটোসিস দুটোতেই তুমি দেখতে পাচ্ছ বেমতন্তু তৈরি হচ্ছে, তাহলে কোনটায় বেমতন্তু তৈরি হচ্ছে না, তৈরি হতে দেখলে না? তাহলে কি পড়ে থাকলো? মাইটোসিসে হচ্ছে না, হচ্ছে বেমতন্তু। তাহলে সঠিক উত্তর হবে অ্যামাইটোসিস, অর্থাৎ অ্যামাইটোসিস কোষ বিভাজনে কোনো বেমতন্তু তৈরি হয় না। ডিরেক্ট কোষটি লম্বাটে হয়ে মাঝ বরাবর বিভক্ত হয়ে যায়, অর্ধেকে একটা কোষে চলে যায় নিউক্লিয়াসের অর্ধেক, আর একটা
কোষে চলে যায় নিউক্লিয়াসের অর্ধেক। অর্থাৎ ডিরেক্ট কোষ বিভাজন হবে তখন সেখানে ব্যামতন্তু তৈরি হওয়ার কোনো গল্প নেই। আর যখন ব্যামতন্তু তৈরি হচ্ছে তখন তোমরা জানো যে পরোক্ষ বিভাজন বলা হয়, ইনডিরেক্ট, অর্থাৎ মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজন। তাহলে এখানে প্রশ্নের সাপেক্ষে আমার উত্তর হবে কি না, ব্যামতন্তু তৈরি হতে দেখলে না, এটি কোন ধরনের কোষ বিভাজন? সঠিক উত্তর অ্যামাইটোসিস। তোমরা এই পেজ নাম্বার 302 এবং 303 অর্থাৎ পেজ নাম্বারটি টেস্ট পেপারের খুলে তোমরা এই ভিডিওর সঙ্গে মিলিয়ে দেখো, তাহলে তোমাদের পড়াটা আরও ভালো হবে। এবং তোমরা দরকার হলে নিজেরা আগে থেকে প্র্যাকটিস করে রাখো, তারপরে ভিডিওটি মাঝে মাঝে পজ করে তোমাদের উত্তরগুলি মিলিয়ে নাও এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, দেখবে তোমাদের উত্তরগুলো কতটা ক্লিয়ার করতে পারে। পরের প্রশ্ন, জীবের কোনো কাটা অংশ থেকে অপত্য সৃষ্টি। একটা জীব, ধরো এটা একটা জীব, তার একটা এতটা কেটে দিলাম, তাহলে এই যে কাটা অংশ, এই কাটা অংশ থেকে আবার এই রকম ধরনের একটা নতুন জীব তৈরি হবে। তাহলে এই ধরনের, এটি কোন ধরনের অযৌন জনন? তোমরা জানো অযৌন জননের চ্যাপ্টার অংশে পড়েছো, বিভাজন আছে, কোর্গোদ্গম আছে, পুনরুৎপাদন আছে, খণ্ডীভবন আছে, রেণু উৎপাদন আছে। এই 5 প্রকার তোমাদের পড়তে হয় অযৌন জনন। তাহলে তোমরা জানো যে একটা কাটা অংশ থেকে অপত্য তৈরি হবে, কাটা অংশ থেকে অপত্য, নতুন একটা আবার অপত্য তৈরি হবে। অর্থাৎ একটা যে উদ্ভিদ হয়, তার উদ্ভিদে যদি একটা কাটা অংশ হয়ে যায়, একটা পাতা কেটে গেল, সেখান থেকে আবার একটা গাছ তৈরি হতে পারবে, এরকম ব্যাপারটা। তাহলে এখানে খণ্ডীভবন কি না, একটা দেহ কেটে যাচ্ছে, সেখান থেকে আবার দেহ তৈরি হচ্ছে একটা, সেটা হচ্ছে স্পাইরোগাইরা। পুনরুৎপাদন কি? প্ল্যানেরিয়া মনে রাখার সুবিধা হচ্ছে পুনরুৎপাদন প্ল্যানেরিয়া, প। বিভাজন তোমরা দেখো অ্যামিবা, কোর্গোদ্গম, হাইড্রা এবং ইস্ট। তাহলে এখানে জীবের কোনো কাটা অংশ থেকে অপত্য সৃষ্টি হবে, এটি সঠিক উত্তর হবে বি, পুনরুৎপাদন, অর্থাৎ প্ল্যানেরিয়া। তোমরা দেখেছো। এর পরের প্রশ্ন, পাখির সাহায্যে পরাগযোগ হয় যে ফুলে, তাকে কি বলে? সেই ফুলটাকে কি বলে? তোর উদাহরণ জানো যে পাখির সাহায্যে পরাগযোগ হয়, ফুলের দুটি নাম লেখো, পলাশ ফুল, শিমুল ফুল, এরকম তোমরা নাম লেখো। কিন্তু এখানে বলা হচ্ছে পাখির সাহায্যে যে পরাগযোগ হচ্ছে সেই ফুলটাকে কি বলা হবে? সাইকোফিলি না অর্নিথোফিলি না মেলাকোফিলি না এন্টেমোফিলি? সঠিক উত্তর অর্নিথোফিলি। অর্থাৎ পাখির সাহায্যে পরাগযোগ হয় যে ফুলে, তাকে বলে অর্নিথোফিলি। মেলাকোফিলি সম্মুখ অর্থাৎ শামুক প্রাণীর সাহায্যে। এন্টেমোফিলি পোকামাকড় পতঙ্গ। নেক্সট কোশ্চেন, ক্যাপিটাল আর স্মল ওয়াই জিনোটাইপ যুক্ত জীবে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? অর্থাৎ এই ধরনের জিনোটাইপ থাকলে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে? সঠিক উত্তর কি? তাহলে এখানে যদি গ্যামেট উৎপন্ন হয় আমরা দেখি, তাহলে আর বাইফার্কেশন পদ্ধতি, তাহলে ওয়াই যদি দেওয়া হয়, তাহলে এখানে কি দেখা যাবে? আর ওয়াই, অর্থাৎ সেই আর ওয়াই এটি হচ্ছে, অর্থাৎ এক ধরনের গ্যামেট তৈরি হচ্ছে। তাহলে সঠিক উত্তর হবে কি? এক ধরনের গ্যামেট। ক্রোমোজোমগত সমস্যাগুলির মধ্যে কোনটি সঠিক তা নির্ণয় করো। তোমরা ক্রোমোজোমগত সমস্যা অর্থাৎ রোগ তৈরি পড়েছো, তো সেখানে দেখেছো যে অটোজোম বাহিত রোগ আছে এবং এক্স ক্রোমোজোম বাহিত রোগ আছে। তাহলে সেই কথাটা তুমি যদি স্মরণ করো, তাহলে সেখানে দেখতে পাবে যে অটোজোম বাহিত রোগ কি হচ্ছে আর এক্স ক্রোমোজোম বাহিত কী কী রোগ হচ্ছে। তাহলে এখানে সেই কথাগুলোই বলা হয়েছে যে ক্রোমোজোমগত যে সমস্যা, তাহলে সেই সমস্যা হলে কি রোগ হবে, এইখানে সেই
বিভিন্ন ক্রোমোজোমের সমস্যা সম্পর্কে কথা বলা হয়েছে। তাহলে আমরা জানি যে 3 রকমের আছে, একটা অটোজোম আর 2টি সেক্স ক্রোমোজোম। তাহলে এখানে আমরা অপশানগুলো দেখে নিই। থ্যালাসেমিয়া একটি অটোজোম বাহিত রোগ। 11 নম্বর ক্রোমোজোমে কী আছে, ক্ষয়ের ফলে সৃষ্ট রোগ মধুমেহ। ক্রোমোজোম বাহিত রোগ হলো জাইগান্টিজম। আর হচ্ছে কি 16তম ক্রোমোজোমের অসঙ্গতির ফলে বর্ণান্ধতা সৃষ্টি হয়। তাহলে সঠিক উত্তরটি কী হবে? না, এখানে সঠিক উত্তরটি হচ্ছে থ্যালাসেমিয়া একটি অটোজোম বাহিত রোগ। নেক্সট কোশ্চেন আছে, নীল রং দেখতে না পাওয়া জনিত বর্ণান্ধতা, অর্থাৎ নীল রং দেখতে পাচ্ছে না, যিনি নীল রং দেখতে পাচ্ছেন না সেই যে বর্ণান্ধতা, সেই ধরনের বর্ণান্ধতাকে কী বলা হয়? তোমরা ইতিমধ্যেই জানো যে প্রোটানোপিয়া, ডিউটেরানোপিয়া আছে। প্রোটানোপিয়া হচ্ছে লাল রং দেখতে পারে না, ডিউটেরানোপিয়া সবুজ রং দেখতে পারে না, আর ট্রাইটেনোপিয়া হচ্ছে নীল রং দেখতে পারে না। তা নীল রং দেখতে না পাওয়া জনিত বর্ণান্ধতাকে বলা হচ্ছে কি ট্রাইটানোপিয়া। এখানে একটা কথা তোমাদের বলি, প্রোটানোপিয়া হচ্ছে লাল রং দেখতে পারে না বা চিনতে পারে না, ডিউটেরানোপিয়া সবুজ রং। এগুলো কিন্তু সবই কি এক্স ক্রোমোজোম, অর্থাৎ এক্স ক্রোমোজোমে প্রচ্ছন্ন জিনের জন্য দায়ী। কিন্তু এই ট্রাইটানোপিয়া নীল রং দেখতে পায় না, এটি কিন্তু এক্স ক্রোমোজোম বাহিত রোগ নয়, এটি হচ্ছে অটোজোম বাহিত রোগ। 7 নম্বর ক্রোমোজোমের অটোজোমে প্রচ্ছন্ন জিনের কারণে এই নীল রং দেখতে না পাওয়াটাই হচ্ছে ট্রাইটানোপিয়া। আশা করি বুঝতে পেরেছ 3টি, তার ট্রাইটানোপিয়া, ডিউটেরানোপিয়া এবং প্রোটানোপিয়া। এরপরে আমরা জানব নিম্নের কোন বৈশিষ্ট্যটি ঘোড়ার বিবর্তনে দেখা যায় না। অর্থাৎ ঘোড়ার বিবর্তন আমরা জানি যে ইওহিপ্পাস থেকে আজকের যে আধুনিক ঘোড়া ইকুয়াস এর আবির্ভাব হয়েছে। তো সেখানে কি পরিবর্তন হয়েছে, সেই ইওহিপ্পাসের কি পরিবর্তন হয়ে আজকের ইকুয়াস এসেছে তার একটা পরপর আমরা জানি যে ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লাইহিপ্পাস, এই যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সের সময় আমরা দেখেছি যে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, দেহের দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, দেহের উচ্চতা বৃদ্ধি হয়েছে, খুর হয়েছে, দাঁতে ক্রাউনের উপস্থিতি বেড়েছে। তাহলে এখানে আমরা দেখব 4টে অপশান আছে। আঙুলের সংখ্যা বৃদ্ধি দেখা যায় না বলেছে, দেখো উচ্চতা বৃদ্ধি, খুরযুক্ত মধ্য আঙুল এবং দাঁতে ক্রাউনের উপস্থিতি। দেখো দাঁতে ক্রাউনের উপস্থিতি এটাও হয়েছে, খুরযুক্ত মধ্য আঙুল এটা হয়েছে, উচ্চতা বৃদ্ধি হয়েছে, আঙুলের সংখ্যা, তাহলে এইটি হচ্ছে উত্তর। অর্থাৎ বিবর্তনে, ঘোড়ার বিবর্তনে আঙুলের সংখ্যা বাড়েনি, আঙুলের সংখ্যা পরপর আরও কমেছে আমরা জানি। প্রথম দেখব অগ্রপদে 4টে আঙুল ছিল, পশ্চাৎপদে 3টে আঙুল ছিল, কিন্তু সেগুলো ক্রমান্বয়ে আস্তে আস্তে নিষ্ক্রিয় হতে ক্ষয় হতে একটি আঙুল অর্থাৎ 3 নম্বর আঙুল খুরে রূপান্তরিত হয়েছে। তাহলে এখানে আঙুলের সংখ্যা বৃদ্ধি এই কথাটি বিবর্তনে দেখা যায় না। নেক্সট কোশ্চেন, যে অভিযোজিত বৈশিষ্ট্য সুন্দরী গাছে দেখা যায় তা হলো। সুন্দরী গাছ বললে আমরা মনে হয় আসবে আমাদের কে না শ্বাসমূল। দেখো এখানে শ্বাসমূল আছে, তা সুন্দরী গাছের বৈশিষ্ট্য কি অভিযোজিত বৈশিষ্ট্য? শ্বাসমূল, পুরোকিউটিক্যাল, বীজযুক্ত ফল, এ এবং বি। দেখো এই এমসিকিউটা খুব ভালো করে খেয়াল করো। এই এমসিকিউতে তুমি প্রথমের দিকে তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করবে, তুমি কি করবে শ্বাসমূলে উত্তর দেবে, কিন্তু না, তোমাকে পুরো শেষ পর্যন্ত পড়তে হবে। দেখো এ হচ্ছে শ্বাসমূল, বি হচ্ছে পুরো কিউটিকলযুক্ত পাতা, সি হচ্ছে বীজযুক্ত ফল এবং ডি হচ্ছে এ এবং বি উভয় ই। তাহলে এ এবং বি উভয়ই, তাহলে কি এ আছে শ্বাসমূল এটাও, আবার বি পুরো কিউটিকলযুক্ত পাতা, এই দুটো, তাহলে এই দুটো মিলে কিন্তু উত্তর। তাহলে কি হচ্ছে সঠিক উত্তর হচ্ছে কি ডি। এই জন্য তোমাদের বলি যে এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়ার সময় পুরো কোশ্চেনটা এবং 4টে অপশান খুব ভালো করে পড়বে, তারপরে উত্তর দেবে। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে 2 প্রকোষযুক্ত নিলয়, 2টো প্রকোষযুক্ত নিলয় এর সরীসৃপ কোনটি? অর্থাৎ তোমরা জানো নিলয় আছে, তার এই 2টো প্রকোষ কমপ্লিট প্রকোষযুক্ত যদি নিলয় হয়
তাহলে কি হবে, সেইখানটা বলছে কোন কমপ্লিট হবে, ইনকমপ্লিট নয়। তাহলে কমপ্লিট দুটি প্রকাশযুক্ত নিলয় এরকম সরীসৃপ হলো টিকটিকি, গোসাপ, কুমির, সাপ। সঠিক উত্তর কুমির। কুমিরই একমাত্র ব্যতিক্রম সরীসৃপ যার কমপ্লিট নিলয় আছে দুটো, বাদবাকি সরীসৃপের ইনকমপ্লিট অসম্পূর্ণ নিলয় বিভক্ত, অর্থাৎ দুটো আলাদা হতে পারেনি, ইনকমপ্লিট অসম্পূর্ণভাবে রয়েছে। কুমিরই একমাত্র সরীসৃপ যার 4টে চেম্বার আছে হৃৎপিণ্ডে। এরপরের প্রশ্ন, প্রদত্ত কোন জোটটি সঠিক? লিথিয়ান দ্বীপ তার সাপেক্ষে কুমির, সুন্দরবন একশৃঙ্গ গন্ডার, কানহা হাতি, গির রেড পান্ডা। অর্থাৎ গির অরণ্যের সঙ্গে রেড পান্ডার সম্পর্ক বোঝাচ্ছে, কানহা ন্যাশনাল পার্কের সঙ্গে হাতির সম্পর্কে বোঝাচ্ছে, সুন্দরবনের সঙ্গে একশৃঙ্গ গন্ডার, লিথিয়ান দ্বীপের সঙ্গে কুমির। দেখো সুন্দরবনে কখনোই একশৃঙ্গ গন্ডার না, তাহলে এটা হবে না। কানহার সঙ্গেও না হাতি, আর গির গুজরাটে রেড পান্ডা না। তো রেড পান্ডা জানো কোথায় আছে, সিকিমে থাকে। তাহলে সঠিক উত্তর হবে কি লিথিয়ান দ্বীপ। লিথিয়ান দ্বীপ হচ্ছে কি না দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের একটি অংশ যেখানে কুমির প্রকল্প আছে। তাহলে সঠিক উত্তর এটাই। এরপরে প্রশ্ন, জীববৈচিত্র্যের তথ্য ভাণ্ডার। জীববৈচিত্র্য যে বায়োডাইভার্সিটি তার তথ্য, অর্থাৎ জীব সম্পর্কে তথ্য জানবো আমরা কোন জায়গা থেকে? WWF, JFM, PBR না রেড ডাটা বুক? সঠিক উত্তর PBR, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্ট্রার। এখান থেকে সমস্ত উদ্ভিদ প্রাণীর ডেটা আমরা পাই, যে কোথায় কোন ধরনের প্রাণী আছে, কোন উদ্ভিদ আছে। আর তোমরা জানো WWF অর্থাৎ কি এটা ফুল ফর্ম পড়ে, অনেক সময় জিজ্ঞেস করা হয় ফুল ফর্ম। আর JFM জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, এটা জানো। আর রেড ডাটা বুক হচ্ছে কি না বিপন্ন অস্তিত্ব সম্পন্ন যে সেম উদ্ভিদ ও প্রাণীর তার যে লিখিত দলিল সেটাকে বলা হচ্ছে রেড ডাটা বুক, IUCN দ্বারা প্রকাশিত। আর WWF একটা সময় ছিল, WWF সে কুস্তি খেলা, সেটা WWF ছিল তখন, কিন্তু সেটার নাম এখন পরিবর্তন হয়ে গেছে, কারণ WWF কথার অর্থ হচ্ছে এখানে ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার। তার সঙ্গে গুলিয়ে যাচ্ছিল এই WWF-এর খেলাটা, অর্থাৎ তার ফলে 2002 সাল থেকে তাদের এই নামটা চেঞ্জ করতে বলা হয়, এবং তারা সেই নামটা চেঞ্জ করে থেকে কি এসেছে না ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট। এরপরে নেক্সট কোশ্চেন, ইউট্রফিকেশান কারণ হলো। ইউট্রফিকেশান কারণ হচ্ছে কি না ইউট্রফিকেশানের অতি পুষ্টিকতা, অর্থাৎ জলাশয়ে যখন বিভিন্ন পদার্থগুলো জলে মেশে তখন সেখানে তাদের বিভিন্ন পরিপোষকের পরিমাণটা বাড়ে, সেটাকে বলা হচ্ছে ইউট্রফিকেশান বা অতি পুষ্টিকতা। তাহলে কি হচ্ছে জলে, তাহলে জল দূষণের ফল অর্থাৎ ইউট্রফিকেশানের, তাহলে সঠিক উত্তর হবে কি ডি জলদূষণ। এতক্ষণ তোমরা MCQ প্রশ্নে জানলে 15টি। এরপরে আমরা জানব অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তার আগে বলে নিই, যারা এখনও টেস্ট পেপার সংগ্রহ করনি তারা অবশ্যই টেস্ট পেপার সংগ্রহ করে নাও, কারণ তোমাদের যত টেস্ট পেপার প্র্যাকটিস করবে তত তোমাদের পড়ার যে কতটা হয়েছে সেটা তোমরা বুঝতে পারবে, নিজেদেরকে যাচাই করার জায়গা। অর্থাৎ টেস্ট পেপার হচ্ছে যাচাই করার জায়গা, যত প্রশ্নের সম্মুখীন হবে তত তোমার পড়ার মধ্যে যে কতটা ক্লিয়ার হয়েছে, অর্থাৎ পড়াটা কতটা হয়েছে সেই পরিমাণটা তুমি বুঝতে পারবে। প্রশ্নের সম্মুখীন না হলে তুমি বুঝতে পারবে না তোমার পড়াটা হয়েছে কি হয়নি। সেই জন্য টেস্ট পেপার ধরে ধরে প্র্যাকটিস করো, সময় দিয়ে প্র্যাকটিস করো। এই টেস্ট পেপার সমাধান তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে জানিয়ে দেবে। চলে আসি আমরা পরের প্রশ্নে। এখানে 21টি প্রশ্নের উত্তর দিতে হয় 26টি প্রশ্ন থেকে, কিন্তু এখানে চার ধরনের কোশ্চেন হয়, তোমরা আগের ভিডিওতে জেনেছো, সেট 1-এ আমি বলেছিলাম। আরেকবার বলে নিই তবু, যে শূন্যস্থান পূরণ তোমরা জানো সবই, তবু বলে নিই শূন্যস্থান পূরণ। তারপরে আছে সত্য মিথ্যা বা ঠিক ভুল, অনেক সময় সত্য মিথ্যা শব্দ দেয়, অনেক সময় ঠিক ভুল কথাও দেয়। তারপরে দেয় ম্যাচিং দেয়, আর তারপরে দেয় একটি শব্দে বা একটি বাক্যে উত্তর লেখো।
এই 4 ধরনের প্রশ্ন করা হয় ইন জেনারেল। প্রথমে এখানে বলা হয়েছে উজ্জ্বল আলোতে বর্ণ নিরূপণে সাহায্য করে। বর্ণ অর্থাৎ কালার নিরূপণ করতে পারবে, চিনতে পারবে। কোথায়? ড্যাশ কোষ। কি কোষ? না কোন কোষ। কোন কোষ। তোমরা জানো রেটিনাতে 2 রকমের কোষ থাকে, একটা কোন কোষ আর একটা হচ্ছে রড কোষ। অর্থাৎ রড কোষ আবছা আলো অন্ধকার দেখতে সাহায্য করছে রড কোষ। আর কোন কোষ অর্থাৎ কালারের সঙ্গে কোন এই কথার মিল আছে, অর্থাৎ কালার কোন, CON কোন, কালার কোন অর্থাৎ কোন কোষ কালার চিনতে সাহায্য করে। আর রড কোষ কম আলোতে দেখতে সাহায্য করতে। রডটাকে তুমি যদি টিউবের কথার সঙ্গে তুলনা করো, টিউব যেমন সরু, রডও সরু, তাহলে টিউব কখন জ্বালাই আমরা? অন্ধকারের সময়, অর্থাৎ তাহলে সে যখন আলো কমে যায় তখন, অর্থাৎ তার রড কোষ হচ্ছে অন্ধকারে দেখতে সাহায্য করছে, আর কোন কোষ হচ্ছে কালার চিনতে সাহায্য করছে। আশা করি বুঝতে পেরেছ। এই জন্য দেখবে যারা যে সমস্ত নিশাচর প্রাণী তাদের চোখগুলো দেখবে তুমি জল করছে, কখন যদি টর্চ তাদের চোখের দিকে করো দেখবে যেন তাদের চোখ থেকে আবার টর্চের আলো যেন আসছে, অর্থাৎ ওদের রড কোষ বেশি পরিমাণে আছে আমাদের তুলনায়। নেক্সট কোশ্চেন, নিষেকের ফলে উৎপন্ন ডিপ্লয়েড কোষকে কী বলে? নিষেকের ফলে যে কোষ উৎপন্ন যে ডিপ্লয়েড, কারণ তারা নিষেকের ফলে উৎপন্ন ডিপ্লয়েড কোষকে কী বলা হয়? N আর N প্লাস 2N। তা এটা একটা হ্যাপ্লয়েড, এটা একটা হ্যাপ্লয়েড, তাহলে এই ডিপ্লয়েড কোষ হচ্ছে নিষেকের ফলে, অর্থাৎ একটা শুক্রাণু, একটা যদি ডিম্বাণু হবে, একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু, এই দুটোর মিলিত ফলে 2N তৈরি হচ্ছে। এই নিষেকের ফলে উৎপন্ন ডিপ্লয়েড কোষকে আমরা কী বলি? না জাইগোট। নেক্সট কোশ্চেন, রোগীর দেহে বারবার রক্ত সঞ্চালনের ফলে, রোগীর দেহে বারবার রক্ত দিতে হয়, তোমরা জেনেছ থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে রোগীকে যদি তার বেশি রকম অর্থাৎ মেজর থ্যালাসেমিয়া হয় তখন তাদের বারবার রক্ত চেঞ্জ করতে হয়। এই বারবার রক্ত চেঞ্জ করার ফলে কি হয়? না রক্তের মধ্যে যে হিমোগ্লোবিনের যে লোহা হিমোগ্রুপ, সেটি স্প্লিন, হৃৎপিণ্ড, লিভার এইসব অঙ্গে জমা হতে থাকে। তার ফলে আমরা এখানে জানি যে রোগীর দেহে বারবার রক্ত সঞ্চালনের ফলে লোহা সঞ্চিত হবে। নেক্সট কোশ্চেন, মৌমাছির আট আকারের ন্যায় নৃত্যকে কি বলে? মৌমাছি যে আটের মতো দেখতে, অর্থাৎ এরকম প্রকৃতির, দ্যাট ইজ এইভাবে এই আট, এই প্রকৃতির যে ডান্স করে তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে ওয়াগল ডান্স বা ওয়াগটেল। আর এই ডান্সের উদ্দেশ্য কি? না কমিউনিকেট করা অন্য মৌমাছিদের সঙ্গে, অর্থাৎ স্কাউটরা ফরেজারদের সঙ্গে কমিউনিকেট করে যে সূর্যের সাপেক্ষে ফুলের উৎসটা, অর্থাৎ ফুল কোথায় আছে, অর্থাৎ সেখান থেকে তো মধু হওয়ার আগে মুহূর্ত নেকটার কালেকশান করার জন্য সেটা কোন দিকে হবে, এই ওয়াগটেল অর্থাৎ ওয়াগটেল নৃত্যটা করে। তো এখানে স্কাউটদের নৃত্য দেখে, ডান্স দেখে ফরেজাররা তারা বুঝতে পারে যে আমাদের এবারে ফুলের জন্য কোন দিকে যেতে হবে, কোন দিকে ফুলটি রয়েছে। দূরত্ব অনুযায়ী এই ডান্স দুরকম হবে। যদি তাদের এই মৌচাক থেকে অনেক দূরে হয় তখন সে যে ডান্স দেখাবে, আর যদি আর নিকটে হয়, কাছে হয়, তখন একরকম ডান্স দেখাবে। তো যখন কাছে থাকবে ফুলের উপস্থিতি, তখন তারা দেখাবে রাউন্ড ডান্স, সেটাকে বলা হচ্ছে রাউন্ড ডান্স। আর যখন দূরে হবে তখন হবে 8 আকারের ডান্স, তাকে ওয়াগল ডান্স, অর্থাৎ ওয়াগল ডান্স। তাহলে সহজে মনে রাখা যায় সিঙ্গেল ডান্স অর্থাৎ সিঙ্গেল গোল, দূরত্ব কম, ডাবল গোল মানে দূরত্ব বেশি। আশা করি বুঝতে পেরেছ। তাহলে মৌমাছির 8 আকারের ন্যায় নৃত্যকে বলা হয় ওয়াগল ডান্স।
আর যখন রাউন্ড হবে সেটা রাউন্ড ডান্সই হচ্ছে নাম। তার দু রকমের ডান্স করছে। এই নৃত্য মনোরঞ্জনের জন্য নয়, আনন্দ করার জন্য নয়। এই নৃত্য হচ্ছে ফুল সংগ্রহ করা, ফুল থেকে নেকটার সংগ্রহ করার জন্য তাদের সঙ্গে অর্থাৎ অন্য মৌমাছিদের সঙ্গে কমিউনিকেশন তৈরি করা। কয়লা খনিতে কর্মরত শ্রমিকদের ফুসফুসে ড্যাশ রোগ দেখা দেয়। কয়লা খনিতে যে সমস্ত শ্রমিকরা কাজ করে, তোমরা দেখবে যে কয়লা খনিতে যারা কাজ করেন ওনাদের দেখলেই বুঝতে পারবেন যে তারা একদম মাটির ভেতরে গিয়ে সেখানে কিভাবে কাজ করছে, তার শ্বাস প্রশ্বাস সেখানেই নিতে হচ্ছে। তার ফলে এই শ্বাস প্রশ্বাসের সঙ্গেই তাদের এই কয়লার যে গুঁড়ো, তার সঙ্গে যে আরও অন্যান্য উপাদান সব ফুসফুসেই ঢুকছে। তার ফলে তাদের একটা তো রোগ হওয়া একদম স্বাভাবিকই বলা যায়। তো সেই কয়লা খনিতে যারা কর্মরত সেই শ্রমিক, তাদের যে ফুসফুসি রোগ হয় সেইটা হচ্ছে ব্রঙ্কাইটিস। কয়লা খনি ছাড়াও আরও যে অন্যান্য কর্মীরা কাজ করেন আমাদের জন্য, যেমন ঝালাই কর্মী, দমকল কর্মী, এদেরও ব্রঙ্কাইটিস রোগ হয়। সেটা আমরা দেখতে পাচ্ছি যে রেড পান্ডা ড্যাশ রাজ্যের রাজ্য পশু। রেড পান্ডা হচ্ছে সিকিম রাজ্যের রাজ্য পশু, সিকিম। আর আমাদের ভারতের জাতীয় পশুকে জানো? বাঘ। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসব, যেখানে ঠিক ভুলের গল্প, অর্থাৎ কোনটা ঠিক কোনটা ভুল, এরকম প্রশ্ন থাকবে আমাদের। শুধু সেন্টেন্সটি লিখবো আমরা, দাগ নাম্বার দেব, সেন্টেন্সটি লিখে তার হাইফেন দিয়ে লিখে দেবো ঠিক অথবা ভুল। অর্থাৎ এখানে যে স্টেটমেন্টটা রয়েছে, উক্তিটি রয়েছে, সেইটি আমার পড়ার সাপেক্ষে, আমার জীবনবিজ্ঞানের সাপেক্ষে সেটি ভুল না ঠিক আমি বুঝতে পারবো। তাহলেই তখন আমি লিখবো তার সাপেক্ষে ঠিক অথবা তার সাপেক্ষে ভুল। একদমই ইজি ব্যাপার। তাহলে হাঁচি আর কাশি হলো সহায়ত প্রতিবর্ত ক্রিয়া। হাঁচি কাশি কি শিখতে হয়? শিখতে হয় না, এটা আমরা জন্মগতভাবেই পাই। কাউকে কাশি শেখাতে হয় না, যে এভাবে কাশতে হয়, এভাবে হাসতে হয়। তাহলে এগুলো জন্মগত, অর্থাৎ সহজাত, জন্মের সঙ্গেই আসে, এই জন্য নাম হয়েছে সহজাত। আর যেমন ধরো হাঁটা, চলা, কথা বলা, গান করা, সাঁতার শেখা, সাইকেল চালানো, এইগুলো হচ্ছে কি না সহজাত নয়, এগুলো অর্জন করতে হয় বারবার প্র্যাকটিসের মাধ্যমে। সেইটি হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। তাহলে হাঁচি এবং কাশি হলো সহজাত প্রতিবর্ত ক্রিয়া, এটি ঠিক। ট্রাইসেপস একটি এক্সটেনশন পেশির উদাহরণ। ট্রাইসেপস তোমরা জানো, বাইসেপস, ট্রাইসেপস। বাইসেপস কি না, বাইসেপস হচ্ছে হাতটাকে সামনে নিয়ে আসা, অর্থাৎ দেহ অক্ষের দিকে নিয়ে আসা, এটা হচ্ছে বাইসেপসের কাজ, সেটাকে বলা হয় ফ্লেকশন। আর ট্রাইসেপস হচ্ছে কি এক্সটেনশন পেশির উদাহরণ, অর্থাৎ হাতটাকে দেহ অক্ষ থেকে দূরে সরিয়ে দেওয়া। তাহলে এক্সটেনশন মানে দূরে সরিয়ে দেওয়া, তার কথাটি সঠিক, অর্থাৎ ট্রাইসেপস একটি এক্সটেনশন পেশির উদাহরণ, এটি ঠিক। হেটারোক্রোমাটিনে বেশি ক্রসিং ওভার ঘটে। হেটারোক্রোমাটিনে বলা হচ্ছে বেশি ক্রসিং ওভার ঘটে। হেটারোক্রোমাটিন আর ইউক্রোমাটিন, দু রকম ক্রোমাটিন। তো বেশি ক্রসিং ওভার ঘটে কি না ইউক্রোমাটিনে। তাহলে এটি কি হবে না ভুল। নেক্সট কোশ্চেন, পুরুষদের হেটারোগ্যামেটিক লিঙ্গ বলে। পুরুষদের বলা হয় হেটারোগ্যামেটিক লিঙ্গ, অর্থাৎ এই কথাটি ঠিক। কেন হেটারোগ্যামেটিক না, পুরুষদের সেক্স ক্রম হচ্ছে এক্স ওয়াই, দুটো ভিন্ন, ওই জন্য হেটারো। আর মহিলাদের বলা হয় হোমোগ্যামেটিক লিঙ্গ, কারণ এক্স এক্স, অর্থাৎ দুটো সমপ্রকৃতির ক্রোমোজোম, আর এটা ভিন্ন প্রকৃতির। সমপ্রকৃতির মানে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হবে, আর বিষম প্রকৃতি মানে হচ্ছে হেটারোগ্যামেটিক। তাহলে যেহেতু পুরুষদের এক্স ক্রোমোজোম হচ্ছে এক্স ওয়াই লিঙ্গ নির্ধারক, তাই পুরুষদের হচ্ছে কি হেটারোগ্যামেটিক লিঙ্গ, এটি সঠিক। নেক্সট কোশ্চেন, মানুষের চোখের নিকটেটিং পর্দা একটি সক্রিয় অঙ্গ। মানুষের চোখে যে একটি নিকটেটিং পর্দা আছে সেটি সক্রিয়, কথাটি ভুল, কারণ নিকটেটিং পর্দা হচ্ছে একটি
নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে এটি হবে ভুল। নেক্সট কোশ্চেন, ভারতের একটি বিপন্ন প্রজাতি হলো ক্যাঙ্গারু। কথাটি ভুল। এরপরে আমরা চলে যাব স্তম্ভ মেলানো অর্থাৎ ম্যাচিং। যে কোনো 5টি করতে হবে। মিশ্র স্নায়ু এ স্তম্ভে আগে পড়ে নেব আমরা। তাহলে মিশ্র স্নায়ু, ডিএনএ সংশ্লেষ, নির্ণীত নিউক্লিয়াস, কানের মুক্তলতি, জার্ম প্লাজমবাদ, সাইলেন্ট ভ্যালি। এই 6টা থেকে 5টা করতে হবে। তাহলে আমরা এখানে আবার দেখে নেব যে আমাদের ঠিক আছে কিনা। মিশ্র স্নায়ু কার সঙ্গে ম্যাচিং করতে হবে, সমতা বিধান করতে হবে, সব থেকে তার উপযুক্ত শব্দটি বা বাক্যটি। মিশ্র স্নায়ু, তোমরা জানো স্নায়ু 3 রকম, অন্তর্বাহী স্নায়ু, বহির্বাহী স্নায়ু, মিশ্র স্নায়ু। যে স্নায়ু কী হচ্ছে, অন্তর্বাহী বহির্বাহী উভয়ই কাজ করছে, সেটা হচ্ছে মিশ্র। এখানে দেখো মিশ্র স্নায়ু আছে, ডিএনএ সংশ্লেষ আছে, নির্ণীত নিউক্লিয়াস, কানের মুক্তলতি। কানের লতি 2 রকম, একটা মুক্ত আর যুক্ত, প্রকরণে দেখেছো। জার্ম প্লাজমবাদ, সাইলেন্ট ভ্যালি। দেখো মিশ্র স্নায়ু কী হবে, এখানে আমরা তাহলে দেখে নেব কী আছে আমাদের বিস্তম্ভে। প্রকট বৈশিষ্ট্য ফেসিয়াল, এজ দশা, ডিপ্লয়েড, পশ্চিমার প্রবন্ধনা, ভাইসম্যান, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে স্নায়ুর কথা যখন গেছে, এখানে কোনো স্নায়ু নেই, শুধু একটি মাত্র আছে স্নায়ুর গল্প। তাহলে মিশ্র স্নায়ু হচ্ছে ফেসিয়াল। নেক্সট আছে ডিএনএ সংশ্লেষ। কী আছে ডিএনএ সংশ্লেষ, এস দশা। নির্ণীত নিউক্লিয়াস কী আছে, ডিপ্লয়েড। যদি শস্য নিউক্লিয়াস বলতো তাহলে হচ্ছে 3N, ট্রিপ্লয়েড। কানের মুক্তলতি কী হবে না, একটি মুক্তলতি বলেছে, এটি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। জার্ম প্লাজমবাদ, ভাইসম্যান। সাইলেন্ট ভ্যালি, পশ্চিমঘাট পর্বতমালা। সাইলেন্ট ভ্যালি কেরলে অবস্থিত। তাহলে আমাদের ম্যাচিং কমপ্লিট। ম্যাচিং করার সময়, উত্তর দেওয়ার সময় ম্যাচিংয়ে কখনোই এভাবে করবে না। আগে লিখবে বাম স্তম্ভ, তার লেখার পর তার সাপেক্ষে সোজাসুজি হাইফেন দিয়ে ডান স্তম্ভ থেকে যেটি সঠিক হবে সেইটি তার পাশে লিখে দেওয়া। অর্থাৎ মিশ্র স্নায়ু, তাহলে কী হবে না, হাইফেন দিয়ে লিখতে হবে ফেসিয়াল স্নায়ু। এই ফেসিয়াল আগে বি দাগ আছে, তাহলে বিটা দাগ দেব, তারপর ফেসিয়াল স্নায়ু লিখব। এরপরে আমরা চলে যাব একটি শব্দে বা বাক্যে উত্তর দাও। একটি শব্দে বা বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। এই 6টির মধ্যে অনেক রকম প্রশ্ন থাকে, কোনোটা একটি শব্দে, কোনোটি একটি বাক্যে, অর্থাৎ 6টি ভিন্ন রকমের কোশ্চেন একটু থাকে। তো আমরা এখানে দেখে নিই কী বলা হয়েছে। প্রথম প্রশ্ন আছে, বিসদৃশ্য শব্দটি লেখো। অর্থাৎ 4টে শব্দ দেওয়া আছে, 4টি নাম আছে। দেখো এখানে 4টি হরমোনের নাম আছে, অক্সিন, থাইরক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন। দেখো অক্সিন উদ্ভিদ হরমোন, থাইরক্সিন প্রাণী হরমোন, জিব্বেরেলিন উদ্ভিদ হরমোন, সাইটোকাইনিন উদ্ভিদ হরমোন। তাহলে কি বিসদৃশ্য কোনটি, এই থাইরক্সিন। কারণ এই 3টি হচ্ছে কি উদ্ভিদ হরমোন, কিন্তু থাইরক্সিন একা হচ্ছে কি প্রাণী হরমোন। তাহলে বিসদৃশ্য, তাহলে এটি হবে উত্তর, যে বিসদৃশ্য শব্দটি হলো থাইরক্সিন। নেক্সট, মানব চক্ষুর কোন অংশ তারারন্ধ্রকে ছোট ও বড় হতে সাহায্য করে। তারারন্ধ্র আছে পেপল, তাকে ছোট এবং বড় যখন যেরকম দরকার। যখন কম আলো থাকবে তখন তারারন্ধ্র একরকম হবে, যখন বেশি আলোতে থাকবে তখন তারারন্ধ্র একরকম হবে। এই যে তাকে ছোট এবং বড় হতে সাহায্য করছে কে, সঠিক উত্তর হচ্ছে কি আইরিস। আইরিস বা কনীনিকা হচ্ছে তারারন্ধ্রকে ছোট ও বড় হতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন, মানুষের জননকোষে ক্রোমোজোম সংখ্যা কত। জননকোষ বা গ্যামেট, তাহলে হ্যাপ্লয়েড জননকোষ, তাহলে হ্যাপ্লয়েড মানে 23টি ক্রোমোজোম। তোমরা জানো এই 23টির মধ্যে 22টি হচ্ছে অটোজোম আর একটি হচ্ছে সেক্স ক্রোমোজোম। এরপরে কোশ্চেন, লোকাস কাকে বলে।
লোকাস, লোকাস মানে লোকেশান, স্থান। এখানে কার স্থান, কার লোকেশান, না জিনের লোকেশান। তাহলে ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন বা তার অ্যালিল থাকে, সেই অবস্থান করে যে অ্যালিলগুলি, সেই জায়গাটাকে বলা হচ্ছে লোকাস। অর্থাৎ ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন থাকছে বা তার অ্যালিল থাকছে, সেই জায়গাটাকে বলা হচ্ছে লোকাস। নেক্সট কোশ্চেন, মেন্ডেল নির্বাচিত একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উদাহরণ। মেন্ডেল নির্বাচিত একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। মেন্ডেল 7 জোড়া বৈশিষ্ট্য নির্বাচন করেছেন। এই 7 জোড়ার মধ্যে প্রকট আর প্রচ্ছন্ন। তাহলে তুমি যে কোনো একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য লিখতে পারবে। কি, যেমন ধরো কুঞ্চিত মটর বীজ আকারের হিসাবে, তাহলে মটর বীজের আকার কুঞ্চিত, এটি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। বা ধরো গাছের দৈর্ঘ্য লম্বা বেটে, তাহলে বেটে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। অর্থাৎ 7টি যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য রয়েছে, সেই যে কোনো একটি তুমি লিখলেই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের হয়ে যাবে। রুই মাছের পটকায় অগ্রপ্রকোষ্ঠে গ্যাস উৎপাদনকারী গ্রন্থির নাম। রুই মাছের পটকায় অগ্রপ্রকোষ্ঠ, দুটো প্রকোষ্ঠ আছে, অগ্র এবং পশ্চাৎ। এই অগ্রপ্রকোষ্ঠে যে গ্যাস উৎপন্ন করে, অর্থাৎ মাছকে যখন জল থেকে ওপরে উঠতে সাহায্য করে, জলের ভিতরের দিকে যেতে সাহায্য করে, এই যে পটকার ভূমিকাটা এখানে, সেখানে গ্যাস উৎপন্ন করে বডি যখন হালকা হবে তখন উপর দিকে উঠে যাবে, আবার যখন গ্যাসটাকে শোষণ করে নেবে তখন সে কী হবে, নিচের দিকে চলে আসবে, ভারী হয়ে যাবে বডি। এই যে গ্যাস উৎপাদন করবে তার সেই গ্রন্থিটার নাম হচ্ছে রেড গ্রন্থি। তাহলে গ্যাস উৎপন্নকারী গ্রন্থির নাম রেড গ্রন্থি। আর যে গ্যাসটাকে আবার শোষণ করে নিতে পারে যখন দরকার হবে, গ্যাসটা দরকার নেই, তখন রেটিয়া মিরাবিলিয়া, সেই গ্রন্থি পশ্চাৎ ভাগে আছে, সে তখন গ্যাসটাকে শোষণ করে নেবে। এরপরে আছে তাজমহলের বিবর্ণ হওয়ার কারণ কোন প্রাকৃতিক ঘটনা। এখানে আছে বায়ু দূষণ। বায়ু দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি, এই অ্যাসিড বৃষ্টির কারণেই তাজমহলের বিবর্ণ হওয়ার কারণ। IUCN, IUCNের পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। এতক্ষণ তোমরা MCQ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানলে। এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্নের ব্যাপারে জিজ্ঞাসা থাকে, এগুলো ছাড়াও বই বা টেস্ট পেপার থেকে কোনো প্রশ্ন যদি তোমাদের মধ্যে প্রবলেম মনে হয়, তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানাবে। আমি প্রতিটি কমেন্টের উত্তর দেব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের শেয়ার করবে এবং সাবস্ক্রাইব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।